নমস্কার বন্ধুরা, আমি পায়েল। এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি রমাপদ চৌধুরীর লেখা গল্প আমি, আমার স্বামী ও একটি নুলিয়া। আমার একেবারেই ইচ্ছে ছিল না, বড় যা জোর করে ঠেলে পাঠালো। বললে, নতুন, অত লজ্জা দেখাসনি। ওই লজ্জা করে করেই আমরা সব হারিয়েছি। এখন তোদের দেখলে শুধু হিংসেই জ্বলে পুড়ে মরি। বড় যা আমার চেয়ে বয়সে অনেক বড়, তাই বিয়ের পর যেদিন প্রথম আলাপ হলো, আমি বয়সের এবং সম্পর্কের মান রাখবার জন্য প্রণাম করলাম। সেদিন থেকেই বড় যা আমাকে তুই করে বলতে শুরু করেছিল। আর যেহেতু আমি ওর ছোট দেওরের বউ, অর্থাৎ বাড়ির একেবারে আনকোড়া নতুন বউ, সেই হেতু আমার নাম হলো নতুন। তা বড় যা বললে, দেখ নতুন, যা কিছু ফুর্তি টুর্তি এখন করে নে, এরপর তো সারাটা জীবন আমাদের মতো হাঁড়ি ঠেলতে হবে। আমার তখন সবে বিয়ে হয়েছে। অনভ্যাসের ঘোমটা টানতেও কেমন হাসি হাসি পায়। তাই বড়জার খোলাখুলি কথাগুলো শুনে কেমন লজ্জা লজ্জা করত। কিন্তু বড় যা দম্বার পাত্র নয়। তার দেওরটিকে বললে, ছোট্টাকুড়পো, নতুনকে নিয়ে পুরী কি দার্জিলিং কোথাও বেরিয়ে এসো দিন কয়েকের জন্য। ওই যে হানিমুন না কি বলে, আমরা কি চাই জানি আজকালকার রীতিনীতি। তা শুনে এমনভাবে হাসলো গৌতম, তাকালো আমার দিকে, যে বেশ বুঝতে পারলাম অমন একটা ইচ্ছে ওরও যে হচ্ছে না তা নয়। গৌতমের গোপন ইচ্ছেটা বুঝতে পেরে, না, আজকালকার মেয়েদের মতো ওকে নাম ধরে ডাকতে আমি পারি না। পুরনো দিনের বউদের মতোই আড়ে ঠাড়ে বুঝিয়ে দিই। তবু সত্যি কথা বলতে কি, মনে মনে ওর নাম ধরে ডাকতে, নামটা মুখের মধ্যে লোফালুফি করতে বেশ লাগতো। কিন্তু বড় যার সামনে তো আর নাম বলতে পারি না। তাই বললাম, ওর ইচ্ছা হয় যাক, আমি যাব না। বড় যা রাগ দেখিয়ে বললে, ওরে আমার লজ্জাবতী লতা, যাবার ইচ্ছে নেই? যা বলছি শোন, নতুন, দুটিতে দিন কয়েক কোথাও গিয়ে ঠেলে ঠুলেই একরকম পাঠিয়ে দিলে। আমি আর গৌতম এসে উঠলাম পুরীর একটা হোটেলে, একেবারে সমুদ্রের গা ঘেঁষে। সমুদ্র আমি আগে তো কখনো দেখিনি, দেখে স্তম্ভিত হয়ে গেলাম, অভিভূত হয়ে গেলাম। সমুদ্র এত সুন্দর, সমুদ্র এমন বিশাল। মনে হলো, কোথায় ছিলাম আমি এতদিন? এমন একটা রূপের পৃথিবী আছে আমি জানতামই না। আমার বুকের মধ্যেও যেন খুশির ঢেউগুলো গুড়গুড় করতে করতে ফুর্তিতে ফেটে পড়তে লাগলো। ছেলে মানুষের মতো আমার নাচতে গাইতে ছুটে যেতে ইচ্ছে হলো ঢেউগুলোর কাছে। কিন্তু তা না করে আমি গৌতমের উপর খুশি হয়ে উঠলাম। ঠায় ওর মুখের দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি হাসি হাসতে লাগলাম। আর ওর সুন্দর চোখ জোড়ার দিকে, চোখের তারা দুটোর দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার কেমন ভাবতে ভালো লাগলো, ওর চোখ দুটো যেন সমুদ্রের মতো নীল, সমুদ্রের মতো গভীর, সমুদ্রের মতো বিশাল। আনন্দে আহ্লাদে ওর চোখের দুটি সমুদ্রে ডুবে যেতে ইচ্ছে হলো, হারিয়ে যেতে ইচ্ছে হলো। ও বলল, কি দেখছো অমন করে? ওর বোধহয় একটু অস্বস্তি লাগছিল। লাগবারই কথা। কেউ একজন হাতে চিবুক রেখে ঠায় মুখের দিকে তাকিয়ে থাকলে অস্বস্তি লাগবে না? কিন্তু আমি কি করব, আমাকে তখন দুষ্টুমিতে পেয়েছে। বললাম, সমুদ্র দেখছি। ও কেমন অপ্রতিভ হলো, হাসলো, বললে, আমি কি সমুদ্র নাকি? আমি আরো দুষ্টুমি করে সুর দিয়ে গেয়ে উঠলাম, তুমি হও গহীন গাং, আমি ডুইবা মরি। ও তিনটে আঙুলের হালকা থাপ্পড় দিলে আমার গালে। আমি খিলখিল করে হেসে উঠেই ছুটে বেরিয়ে এলাম ঘর থেকে। বালির ওপর দিয়ে ছুটতে ছুটতে গিয়ে দাঁড়ালাম একেবারে সমুদ্রের ধারে।
বালির ওপর যেখানটাতে ঢেউগুলো ফেটে ফেটে ফেনা হয়ে পড়ছে সেখানে। না, ঠিক অত দূরে নয়, ঢেউয়ের অত কাছে যেতে আমার কেমন ভয় ভয় করলো। আমি তো তার আগে সমুদ্র দেখিনি, তাই অমন সুন্দর ঢেউগুলোকে যেমন ভালোও লাগলো, তেমনি কাছে যেতেও কেমন একটা আতঙ্ক বোধ করলাম। অচেনা মানুষের কাছে যেতে হলে যেমন ভয় ভয় করে, তেমনি। ঠিক কেমন বলবো, ফুলশয্যার রাতটার মতো। ভালোও লাগছে, মনের মধ্যে বেশ একটা খুশির গুনগুন। আবার অচেনা মানুষ, গৌতমের এত কাছে যেতে হবে ভেবে কেমন এক ভয় ভয় ভাব। হঠাৎ চমকে উঠে ফিরে তাকিয়ে দেখি গৌতমও এসে দাঁড়িয়েছে একেবারে আমার পাশটিতে, গা ঘেঁষে, আর আমারই মতো তাকিয়ে আছে সমুদ্রের দিকে। ছোট ছোট এক একটা দল পাড় ঘেঁষে হেঁটে যাচ্ছিল, মেয়ে পুরুষ, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে। যেই ঢেউ এসে পড়ছে দু একজন ছুটে যাচ্ছে সাদা ফেনায় পা ডোবাতে। ওদিকে জেলেদের ডিঙির শাড়ি পড়ে আছে বালির ওপর, আর বালির ওপর বসে বসে বড় বড় জালগুলো মেরামত করছে জেলেরা। এই, ওরা কি করছে কি? আমি জিজ্ঞাসা করলাম। ও বলল, ঝিনুক। উমা, তাই নাকি? আমিও ধীরে ধীরে এগিয়ে গেলাম। দেখলাম ছোট বড় নানা রকমের সাদা আর রঙিন ঝিনুকের রাশি এসে পড়ছে ঢেউয়ের সঙ্গে সঙ্গে। ঢেউ সরে গেলেই সেগুলো চিকচিক করছে বালির ওপর। আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখলাম। কুড়োতে কেমন লজ্জা হলো। আমার বয়সী অনেক মেয়েই ঝিনুক কুড়োতে কুড়োতে এগিয়ে যাচ্ছিল, আমি কেমন লজ্জা পাচ্ছিলাম। কারণ যারা সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল তারা ফিরে ফিরে তাকাচ্ছিল আমার দিকে, মেয়েরাও। আমি দেখতে খুব সুন্দর, আমার চোখ দুটো টানা টানা, আমার ঘাড়টা কি চমৎকার। আমার ফর্সা সুডোল হাত দেখলে নাকি হাত বোলাতে ইচ্ছে করে। এমনি সব কথা বলে স্কুলের বন্ধুরাও আমাকে খ্যাপাতো, কলেজের মেয়েরা প্রশংসা করত। কিন্তু সমুদ্রের পাড় দিয়ে যেতে যেতে ওরা যখন বারবার ফিরে ফিরে তাকাচ্ছিল, তখন বেশ বুঝতে পারছিলাম রূপ দেখছিল না ওরা। বয়স হওয়া দুটি মহিলার হাসি দেখেই বুঝলাম ব্যাপারটা। আসলে ওরা বুঝতে পারছিল আমাদের সবে বিয়ে হয়েছে। ও ঠিক বোঝা যায়। আমি নিজেও তো কত মেয়েকে দেখেই ধরে ফেলতাম। বিয়ের পর চেহারাটাই কেমন অন্যরকম অন্যরকম লাগে। তাছাড়া সিঁথিতে সিঁদুরও বোধহয় একটু বেশি দিয়ে ফেলতাম তখন, একটু বেশি দূর অবধি। ওরা তাকাচ্ছিল বলে লজ্জা নয়, সবে বিয়ে হয়েছে বলে লজ্জা নয়, বরং মজাই লাগছিল। তবে লজ্জা হচ্ছিল ঝিনুক কুড়োতে, ওদের সামনে ওদের মতো ঝিনুক কুড়োতে। কিন্তু সে আর কতক্ষণ। এক সময় দেখলাম নিজের অজান্তে কখন হাসতে হাসতে আমিও ঝিনুক কুড়োতে শুরু করেছি। ঢেউয়ের ফেনায় পা ডুবিয়ে হাঁটছি, আর ঢেউ লেগে কাপড় ভিজে যাবে বলে কাপড়টা এক বিঘত তুলে ধরেছি। লজ্জা দূর হয়ে গেছে, ভয় ভেঙে গেছে তখন। হাঁটতে হাঁটতে একটু অনুভবেই বুঝতে পারছিলাম যে গৌতম পিছন পিছন আস্তে আস্তে আমার ফর্সা পায়ের উন্মুক্ত অংশটুকুর দিকে তাকাচ্ছে। এক বিঘত পা উন্মুক্ত করে হাঁটা এক জিনিস, আর সমুদ্রে স্নান করা অন্য। স্বামী বলেই তো বেশি অস্বস্তি, তাছাড়া অত লোকের সামনে না বাবা, আমি সমুদ্রে স্নান করব না। পরের দিন সকাল থেকেই নুলিয়াটা পেছনে লাগলো। সমুদ্রে নাহাবে না দিদি? ও বলে উঠল, না না, নুলিয়া লাগবে না। আমি কি নতুন নাকি এখানে? আরো কতবার এসেছি। সত্যি গৌতমের উপর এত হিংসে হচ্ছিল। ও কতবার এসেছে, অথচ আমি কিনা এই প্রথম। এমন চমৎকার জায়গা ছেড়ে কোথায় ছিলাম এতদিন? যাক, এসেছি যখন চোখ ভরে দেখে নি, প্রাণ ভরে নিঃশ্বাস নিই।
যেখানটায় সকলে স্নান করছিল সেইখানটায় এসে বালির ওপর বসলাম দুজনে। স্নান করতে করতে সবাই হেসে লুটোপুটি খাচ্ছে। ঢেউ লেগে বালিতে লুটোপুটি খাচ্ছে মেয়েরা, দু একজন পুরুষ ঢেউয়ের মাথায় লাফাতে লাফাতে অনেক অনেক দূর অবধি চলে যাচ্ছে। আর তারও ওদিকে অনেক দূরের অথই জলে কালো কালো খুদে খুদে কয়েকটা ডিঙ্গিতে করে মাছ ধরছে নুলিয়ারা। পাড় থেকে কেউ বা ডিঙ্গি ভাসাবার চেষ্টা করছে, বারবার ফিরে আসছে ঢেউ লেগে। ও বললে, কি সমুদ্রে স্নান করবে না? আমি আতঙ্কে হাত নেড়ে বলে উঠলাম, না বাবা, অত শখ নেই আমার। আরে দূর, ভয়ের কিছু নেই, আমি নিয়ে যাব তোমাকে, দেখো। গৌতম বললে, এমনভাবে তাচ্ছিল্যের সঙ্গে বললে যেন উনিও একজন নুলিয়া, সমুদ্রের সঙ্গে এত চেনাশোনা। আমি মনে মনে বললাম, তোমাকেও আমি নুলিয়া না নিয়ে একা নামতে দেব কি না? বিয়ের পর বউয়ের কাছে সবাই অমন শিভালরি দেখাতে চায় গৌতমবাবু, আমি তা জানি। মনে মনে এ কথা ভাবতে ভাবতে আমি হঠাৎ ঠাট্টার সুরে ডাকলাম, ও গৌতমবাবু। ও ফিরে তাকালো। বললাম, কি দেখছেন? সমুদ্র। বললাম, হুম, আমি জানি। কি? হেসে উঠে বললাম, বলবো না। সত্যি, মেয়েরা যে কি করে স্নান করছিল আমার নিজেরই অবাক লাগছিল। কখনো বালিতে গড়িয়ে পড়ছে, কাউকে স্রোতের টানে টেনে নিয়ে যাচ্ছে, কারো কাপড় চোপড়। একজনের অবস্থা দেখে তো আমি আর গৌতম হেসে লুটিয়ে পড়লাম। বেচারা শাড়িখানা হাতে নিয়েই টুপ করে বসে পড়ল গলা অবধি জলে ডুবিয়ে। কি করবে, জলের তোড়ে লাজ লজ্জা রাখা দেয়, আর জামা কাপড় নামেই আছে। জলে ভিজে এমন অবস্থা, শরীরের কিছুই চাপা ঢাকা থাকে না। পুরুষগুলোও কেমন ক্যাটক্যাট করে তাকিয়ে আছে দেখো। আমি ইয়ার্কির ছলে গৌতমের চোখের দিকে তাকালাম। এই, কি দেখছো মশাই অমন ড্যাব ড্যাব করে? ও হাসলো, আর আমি ভাবলাম, ওদের মতো ওভাবে সমুদ্রের জলে নামতে আমি পারবো না এত লোকের সামনে, গৌতমের সামনে। কিন্তু ইচ্ছেও যে না হচ্ছিল তা নয়। একবার ভাবছিলাম, মন্দ হয় না, বেশ তো জলে লুটোপুটি খাওয়া যায়। বিয়ের আগে এই তো সেদিনও ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আমরা দু বোন ছাদে গিয়ে ভিজলাম। তবে হ্যাঁ, নুলিয়া না নিয়ে নামতে পারবো না। ওদের মতো নুলিয়াটাকে হাত ধরতে দেব না অবশ্য। মেয়েগুলো অমনভাবে নুলিয়াদের হাত ধরেই বা যাচ্ছে কেন ঢেউ কেটে কেটে? তাল সামলাতে না পেরে পড়ে যাবে, ভেসে যাবে, এই ভয়ে। তা একটু দূরেই নয় থাকবে নুলিয়াটা। না, এত দূর এসে সমুদ্রে স্নান না করে গেলে মনে খুঁতখুঁতানি থেকে যাবে। বড় যা হয়তো জিজ্ঞেস করবে, হ্যাঁ রে নতুন, সমুদ্রে নেয়েছিস তো রোজ? তারপরেও অবশ্য ঠাট্টাই আর কি করবে তা জানি। বড় যা অবশ্য বলেছিল, আগে নাকি একবার এসেছিল রথের সময়, ননদরাও। এবার যদি ওরা সবাই আসতো ভালো হতো, সবাই মিলে সমুদ্রে স্নান করা যেত। বড় যা বেশ ভালো মানুষ। সত্যি, আমি কত সুখী, কত সুখী। কারো জীবনে যে এত সুখ থাকে বিয়ের আগে কল্পনাও করতে পারিনি। গৌতম হঠাৎ হেসে উঠল হো হো করে। তন্ময়তা ভেঙে গেল। সামনে তাকাতেই আমিও হেসে উঠলাম। ভীষণ মোটা একটা লোক সমুদ্রে নামছিল, প্রথম ঢেউ লেগেই কাত, ফুটবলের মতো গড়াতে গড়াতে ফিরে এলো বালির ওপর হুমড়ি খেয়ে। আরে, এর মধ্যে এত চড়া রোদ উঠে গেছে, বালি তেতে উঠেছে। কি, নামবে না?
গৌতম জিজ্ঞেস করল। আমি সায়ও দিলাম না, অমতও করলাম না। ভেতরে ভেতরে যে একটু ইচ্ছে না হচ্ছিল তা নয়। গৌতম বললে, চলো তাহলে তেল তোয়ালে নিয়ে আসি, কাপড়টা বদলে আসি। উঠে পড়লাম। হোটেলের নুলিয়াটা আবার সেলাম করলে। নাহাতে যাবে না দিদি? বললাম, যাব, দাঁড়াও। গৌতম বলে উঠল, না না, নুলিয়া লাগবে না, আমি একাই পারবো তোমাকে সামলাতে। আমার অবশ্য নিজের জন্যে তত ভয় হচ্ছিল না, ভয় হচ্ছিল ওর জন্যেই। বললাম, থাক না একজন সঙ্গে, সবাই তো নুলিয়া নিয়েই নামছে। তাচ্ছিল্যের হাসি হাসল গৌতম, আমার কথাটাকে কোনো আমলই দিল না। হেসে বলল, তুমি দেখছি সাজন্তীর চেয়েও ভীতু। আমি কি যেন বলতে যাচ্ছিলাম, থেমে গেলাম। কারণ আমাদের দোতলার ঘরটির পাশের সিঁড়ি বেয়ে তেতলার সেই বউটি, যার সাজগোজের ঘটা দেখে আমরা সাজন্তী নাম দিয়েছিলাম, তাকে নেমে আসতে দেখলাম, পিছনে তার স্বামী। চোখাচোখি হতেই বউটি হেসে বললে, যাবেন না সমুদ্রে স্নান করতে? কি আশ্চর্য, ওই বউটা যে কাপড় ভিজে যাবে এই ভয়ে ঝিনুক কুড়োবার সময়েও ঢেউয়ের কাছে যেত না, সেও চলেছে সমুদ্রে স্নান করতে। একটা সাদা সিধে শাড়ি পরেছে, গোলাপি রঙের টার্কিস তোয়ালেটা বাঁ কাঁধ থেকে ডান কাঁধ অব্দি ছড়িয়ে দিয়েছে সুছন্দ বুকের ওপর দিয়ে। একরাশ ফাঁপানো চুলে ঢেকে গেছে সারা পিঠ। নিজের অজ্ঞাতেই আমি গৌতমের দিকে তাকালাম। চোখ সরিয়ে নিলেও, আর বউটির প্রশ্নের জবাবে হেসে বললে, তখন থেকে তো ভয় ভাঙাবার চেষ্টা করছি। আমি হাসলাম বটে, কিন্তু মনে মনে চটে গেলাম গৌতমের ওপর। আমি সমুদ্রকে ভয় পাই এ কথাটা বউটিকে না শোনালেই কি চলতো না? আর গৌতম বউটির দিকে অমন মুগ্ধ হয়ে তাকিয়েছিলই বা কেন? না হয় আমার চেয়ে একটু সাজগোজ বেশিই করে, দেখতে কি আমার চেয়ে সুন্দর? বউটি এবং তার স্বামী হাসতে হাসতে নেমে গেল। আমি চুল খুলে কাপড় বদলে নেমে পড়লাম, একটাও কথা না বলে। গৌতম পিছনে পিছনে। নুলিয়াটা আবার ধরল বেরুবার মুখে। গৌতম বলল, না না, লাগবে না। আসলে ওর মনে প্রথম থেকে একটা বাহাদুরি দেখাবার নেশা ঢুকেছিল, বেশ বুঝতে পেরেছিলাম। ও যেন সব জানে, সব বোঝে, সব পারে। প্রথম প্রথম ওর এই ভাবটা আমার বেশ ভালোই লাগছিল, বেশ একটা নির্ভর করবার মতো মানুষ যেন। কিন্তু যেখানে সত্যি ভয় আছে সেখানে এই বাহাদুরির কি দরকার? দুয়ানা পয়সা তো, তার বেশি আশাও করে না নুলিয়াটা। কিন্তু পয়সার জন্য তো নয়, বরং পয়সা খরচ করতে পেলেই যেন খুশি হয় গৌতম। আসলে ওই অকারণ টাকা খরচ করার মধ্যেও যেন কি একটা বাহাদুরি লুকিয়ে আছে, বেশ বুঝতে পারতাম। ও যেন আমার চোখে, তার নবপরিণীতা স্ত্রীর চোখে নিজেকে বড় করে তোলবার ফিকির খুঁজছে। কখনো অপ্রয়োজনে টাকা খরচ করে, কখনো সমুদ্রকে তুচ্ছ করে, কখনো বা হোটেলের ঠাকুর চাকুরকে ধমক দিয়েও বোধহয় আমার কাছে ওর মূল্য বাড়াবার চেষ্টা করছিল। নুলিয়াটা কিন্তু নাছোড়বান্দা। ফিরে তাকিয়ে দেখলাম সে এসে দাঁড়িয়ে আছে একটু দূরে। গৌতম যখন ওকে তুচ্ছ করে আমার হাত ধরে হিড় হিড় করে টেনে নিয়ে যেতে গেল, নুলিয়াটা তখন শুধু বললে, কারেন্ট আছে বাবু। কিন্তু কে শোনে তার কথা? গৌতম টানতে টানতে আমাকে তখন জলে নামিয়ে নিয়ে গেছে। ওর হাত ধরে ধরেই ঢেউয়ের ঘা খেতে খেতে ভয়ে ভয়ে এগিয়ে যাচ্ছিলাম। কিছুটা গিয়ে আর সাহস হলো না। ও যত এগিয়ে যেতে চায় আমি তত বাধা দিই। শেষে হাল ছেড়ে দিলে ও বললে, বেশ, তবে তুমি উঠে যাও, আমি একটু পরে উঠব। তখন ওর কথার কে ভাবে, নিজে পালিয়ে বাঁচতে পারলে হয়। পাড়ে উঠে এসে চিৎকার করে বললাম, এই
বেশি দূর যেও না। কিন্তু বললেই কি আর শোনে? ওই যে বললাম, ওর মনে তখন বাহাদুরি দেখানোর নেশা ঢুকেছে। বিয়ের পর তখন একটা মাসও কাটেনি। এই সময়ে নতুন বউটির চোখে নিজেকে নেপোলিয়ন বানানোর ইচ্ছে কোন স্বামীর না হয়। ও তাই আমার কথায় কান দিল না। আমার অবশ্য যেমন ভয়ও করছিল, তেমনি ভালোও লাগছিল। সাজন্তী ইতিমধ্যে স্নান সেরে ভিজে কাপড়ে এসে দাঁড়িয়েছে আমার পাশে। আর তার স্বামীটি স্নান করছে তখনও, কিন্তু নুলিয়ার হাত ধরে। তাকে দেখে আমি হেসেই ফেললাম। মেয়ে মানুষেরও অধম, কি ভীতু রে বাবা ভদ্রলোকটা। মনে মনে ভয় পেলে কি হবে, গর্ব হচ্ছিল গৌতমের জন্য। ও একা একাই কত দূর এগিয়ে যাচ্ছে দেখো। একটার পর একটা ঢেউয়ের মাথায় লাফ দিয়ে, কখনো ঢেউ ভেঙে পড়ার মুহূর্তে টুপ করে ডুব দিয়ে ও তখন অনেক দূরে চলে গেছে। আমি চিৎকার করে ডাকলাম একবার, বোধহয় শুনতে পেল না। ও কি, এত দূরে চলে যাচ্ছে কেন? এত দূরে চলে গেছে তখন গৌতম, যেখানে আশেপাশে আর একটিও লোক নেই। সাজন্তীর স্বামী ততক্ষণে উঠে এসেছেন, আর বউটি গৌতমের দিকে আঙুল দেখিয়ে তার স্বামীকে বললে, দেখো দেখো, উনি কত দূর গেছেন। বউটির চোখের দৃষ্টিতে, গলার সুরে সপ্রশংস ভাবটুকু দেখে গর্বে বুক ফুলে উঠল আমার। সত্যি, গৌতম যেন মুহূর্তের জন্য নেপোলিয়নের মতো বীর হয়ে উঠল আমার চোখে। কিন্তু সাজন্তী আর তার স্বামী হোটেলের দিকে চলে যেতেই আমার বুকের উপর একটা আতঙ্কের পাথর চেপে বসল। আর ঠিক সেই মুহূর্তেই আমার মনে হলো, গৌতম যেন নিজে ইচ্ছে করে এগিয়ে যাচ্ছে না। গৌতম বুঝিবা স্রোতের টানে তাল রাখতে না পেরে ভেসে যাচ্ছে। হ্যাঁ তাই, হাত তুলে বারবার যেন আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে, যেন হাত তুলে চিৎকার করে বলছে, আমাকে বাঁচাও। অত দূর থেকে তার চিৎকার এসে পৌঁছানোর কথা নয়, কিন্তু সমস্ত শরীর যেন মুহূর্তে থর থর করে কেঁপে উঠল আতঙ্কে, ভয়ে। মনে হলো গৌতম ভেসে যাচ্ছে, স্থির মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। বিভ্রান্তের মতো আমি এদিক ওদিক তাকালাম, কি করব ঠিক করে উঠতে পারলাম না। নুলিয়াটাকে খুঁজলাম। লোকটা ঠায় দাঁড়িয়ে আছে তখনও, অন্য মনস্কভাবে কি যেন দেখছে। সমস্ত শরীর শিউরে উঠল আমার, চোখ ঠেলে কান্না এলো। পাগলের মতো হয়ে গেলাম আমি, ছুটে গেলাম নুলিয়াটার কাছে। তারপর মুহূর্তের মধ্যে আমার দু হাতের দুটো বালা খুলে তার হাতে গুঁজে দিয়ে কান্নায় ভেঙে পড়ে অনুরোধ করলাম, ওকে বাঁচাও, তুমি বাঁচাও, ওই দেখো ভেসে যাচ্ছে, ডুবে যাচ্ছে। ঠিক কি বলেছিলাম, কিভাবে বলেছিলাম, নিজেও জানি না। সেই মুহূর্তে আমার মাথার ঠিক ছিল না, কিন্তু নুলিয়াটার মাথার ঠিক ছিল। সে বালা দুটো আমার হাতেই গুঁজে দিয়ে একবার তাকালো গৌতমের দিকে, বিড়বিড় করে কি যেন বললে, তারপর সমুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ল। উফ, সে যে কি উৎকণ্ঠায় 1 ঘন্টা কেটেছে, আজ ভাবলেও সারা শরীর ঘামে ভিজে যায়। ঘুম আসে না কোনো কোনো দিন। নুলিয়াটা একটু একটু করে এগিয়ে যাচ্ছে, একটার পর একটা ঢেউ পার হচ্ছে, আর আমার মনে হচ্ছে যেন কত সময় পার হয়ে যাচ্ছে। বালির ওপর এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি নিষ্ফল ছোটাছুটি। নিজেরই অজ্ঞাতে কখনো আমিও জলের কাছে এগিয়ে এসেছি। একটার পর একটা ঢেউ পার হচ্ছে নুলিয়াটা, আর আমার মন বলছে, পারবে না, পৌঁছতে পারবে না নুলিয়াটা, গৌতমকে বাঁচানো যাবে না। এক নিমেষের জন্য গৌতমের শরীরের কালো বিন্দুটুকু একটা মাতাল ঢেউয়ের মাথায় উঠে অদৃশ্য হয়ে গেল, আর আমার পা দুটো থর থর করে কেঁপে উঠল, মাথাটা ঝিমঝিম করে উঠল, নিঃশ্বাস নিতে কষ্ট হলো। চোখের দৃষ্টি হঠাৎ ঝাপসা হতে হতে সামনের সব কিছু অন্ধকার হয়ে গেল।
সমুদ্রের গর্জন আর স্নানার্থীদের চিৎকার কোলাহল একটু একটু করে স্তব্ধ হয়ে গেল। আমি কি অন্ধ হয়ে যাচ্ছি? আমি কি কানে শুনতে পাবো না আর? বীভৎস একটা আতঙ্কে চিৎকার করে কেঁদে উঠতে চেষ্টা করলাম আমি। তারপর বোধহয় বসে পড়লাম বালির ওপর, কিংবা পড়ে গেলাম, কিংবা কি যে হয়েছিল আমি জানি না। একটু একটু করে যখন জ্ঞান ফিরে এলো, দেখলাম একরাশ লোক আমাকে ঘিরে আছে। মুখের সামনে ঝুঁকে পড়ে অচেনা এক ভদ্রমহিলা বাতাস করছেন আমাকে, আর নুলিয়াটা চোখের পাতা খুলতে দেখে একমুখ হাসি নিয়ে বলছে, বাবুকে জানে বাঁচায় দিয়েছে দিদি, বাবু বেঁচে গেছে। ধীরে ধীরে আমি উঠে বসলাম। দেখলাম পাশে বসে ক্লান্তিতে অবসন্নতায় গৌতম তখনও ধুঁকছে। ক্লান্ত অবসন্ন শরীরটা টানতে টানতে নুলিয়াটার কাঁধে ভর দিয়ে ধীরে ধীরে হোটেলে ফিরে এলাম। ফিরে এসে বিছানায় লুটিয়ে পড়লাম। ঘুম ঘুম, পরম তৃপ্তির ঘুম। বিকেলের দিকে যখন হোটেলের সামনের বারান্দাটায় দুখানা চেয়ার টেনে নিয়ে এসে আমরা বসলাম, তখন আমার শরীরের ক্লান্তি দূর হয়েছে, কিন্তু গৌতমের সারা দেহে তখনও ব্যথা, অসহ্য ব্যথা। দৈত্যের মতো শক্তিশালী অবিশ্রান্ত ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে করে পরাজিত সৈনিকের মতো ক্লান্ত আর লজ্জিত সে। মুখ তুলে তাকাতেও লজ্জা। ইতিমধ্যে গুজবটা রটে গিয়েছিল সারা হোটেলে। সকলেই একবার করে এসে সমবেদনা জানিয়ে যাচ্ছিল, খোঁজ নিয়ে যাচ্ছিল গৌতম কেমন আছে। আর লজ্জায় অস্বস্তিতে আমি মাটিতে মিশে যেতে চাইছিলাম। মনে হচ্ছিল এই সমুদ্র ছেড়ে, এই হোটেল ছেড়ে পালিয়ে যেতে পারলে যেন বাঁচি। এক সময়ে সাজন্তী আর তার স্বামী এসে দাঁড়ালো পেছনে। কেমন আছেন? গৌতম অপ্রতিভ হাসি হেসে তাকালো, বলল, ভালো। তারপর মাথা নিচু করলে। আর ভদ্রলোকের দিকে তাকিয়ে আমার মনে পড়ে গেল, তাকে নুলিয়ার হাত ধরে স্নান করতে দেখে আমরা হেসেছিলাম। পাশাপাশি দুজনকে তুলনা করে গৌতমের দুঃসাহসের জন্য গর্ববোধ করেছিলাম। ওরা চলে গেল। আমাদের চোখের সামনে দিয়েই সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়ালো। আর তখনই চোখাচোখি হলো নুলিয়াটার সঙ্গে। সামনের রাস্তাটা দিয়ে যেতে যেতে সে ফিরে তাকালো আমার দিকে, হাসলো, সেলাম করলো, তারপর চলে গেল নিজের কাজে। আর আমার সমস্ত মন কৃতজ্ঞতায় নুয়ে পড়ল। ও না থাকলে আজ কি যে হতো! গৌতম বাঁচত না, আমি বাঁচতাম না। হ্যাঁ, মৃত্যুই তো বলবো তাকে। বিয়ের পর একটা মাসও যেতে না যেতে যদি আমার 22 বছরের যৌবন থমকে যেত, তাহলে তাকে মৃত্যু ছাড়া আর কি বলবো। নিজের অজান্তেই কখন যে হাতের 3 ভরি সোনার বালা দুটোয় হাত দিয়েছি টের পাইনি। সচেতন হতেই একটা খুশির দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ভাবলাম, লোকটাকে এখনই ডেকে বালা দুটো দিয়ে দিলে হতো। ও আমার জন্য যা করেছে, যা দিয়েছে, তার কাছে এইটুকু দান কত তুচ্ছ। কিন্তু লোকটা তখন অনেক দূর চলে গেছে। তাই ভাবলাম, থাক, এত তাড়া কিসের? লোকটা তো আর চলে যাচ্ছে না। কাল সকালে যখন আবার আসবে তখনই দিয়ে দেব। পরের দিন সকালে গৌতম আবার চাঙ্গা হয়ে উঠল। গতকালের সেই লজ্জা আর অস্বস্তি যেন ঝেড়ে ফেলেছে। বললে, চলো, বেড়াতে যাবে না? বললাম, চলো। ঘর থেকে বেরিয়ে এসে দাঁড়ালাম সমুদ্রের পাড়ে, যেখানে অবিশ্রান্ত ঢেউ ফেটে পড়ছে তীরের ওপর, তা থেকে একটু দূরে। আগেকার মতো কাছে যেতে ইচ্ছে হলো না। না ভয় নয়, কেমন একটা বিতৃষ্ণা। হঠাৎ দেখলাম নুলিয়াটা আরেকজনের সঙ্গে কাঁধে একটা লাঠিতে বিরাট জালটা ঝুলিয়ে যাচ্ছে আমাদের পাশ দিয়ে। চোখাচোখি হলো। ও হাসলো, আমিও।
ভাবলাম এখনই দিয়ে দেবো বালা দুটো, কিন্তু এই বালা দুটো নিয়ে কী বা করবে ও? ওর কাছে এই বালা দুটোও যা, দুগাছি চুড়িও তাই। নিয়ে ওর বউকে পরতে দেবে হয়তো, বিক্রি তো করবে না। আর চুড়ি দুটোর দামই বা কম কি, দুটোয় 1 ভরি সোনা তো আছেই। তাছাড়া কৃতজ্ঞতার দাম তো সোনা দিয়ে যাচাই হয় না। আর বালা দুটো ওকে দিয়ে দিলে মা বকবে না তো? বড় যা বলবে হয়তো, 2-4 দিনের জন্য গেলি নতুন, গিয়েই বালাজোড়া খুইয়ে এলি। বলবে নিশ্চয়ই, কারণ বালার প্যাটার্নটা বড়জার খুব পছন্দ হয়েছিল। তার চেয়ে 1 জোড়া চুড়ি বরং দেওয়া যাবে নুলিয়াটাকে, ওর বউকে পরাতে বলবো। কিন্তু এই জায়গাটা ছেড়ে পালাতে না পারলে যেন শান্তি নেই। আমরা দুজনেই সমুদ্রের পাড়ে এসে দাঁড়িয়েছি, অন্য সকলের মতো সমুদ্র দেখছি কিংবা কিছুই দেখছি না। অথচ ঝিনুক কুড়োতে কুড়োতে যারাই যাচ্ছে ফিরে তাকাচ্ছে আমাদের দিকে, আমার দিকে। আর তাদের সেই তীব্র দৃষ্টিতে আমি যেন উপহাস দেখতে পেলাম, যেন সকলেই হাসছে আমাদের দেখে, যেন বলাবলি করছে, যেমন বীরত্ব দেখাতে গিয়েছিল উচিত শাস্তি হয়েছে। সাজন্তীর চোখেও কেমন যেন একটা উপহাস লুকিয়েছিল। সেই দুটি টানা টানা কৌতুকে চঞ্চল চোখ, যে চোখ প্রশংসায় বিস্ময়ে বিস্ফারিত হয়ে বলে উঠেছিল, দেখো দেখো উনি কত দূর গেছেন। সেই চোখ জোড়া এখন যেন উপহাসে তীক্ষ্ণ। আমি গৌতমকে বললাম, চলো কাল সকালেই চলে যাই, আমার আর ভালো লাগছে না। গৌতম সায় দিল, তাই চলো। কিন্তু যাওয়া হলো না। স্টেশন থেকে ফিরে এসে গৌতম বললে, বার্থ পাওয়া গেল না, 3 দিন পরে একটা ব্যবস্থা হবে। পরের দিন সকালে নিত্যদিনের মতোই সাজন্তী আর তার স্বামী নেমে গেল আমার চোখের সামনে দিয়ে। তেমনি বুকের ওপর গোলাপি তোয়ালেটা বিছিয়ে, 1 পিঠ এলো চুলে একটা অকারণ ঝাঁকুনি দিয়ে সিঁড়ি বেয়ে নামতে নামতে আমাদের ঘরের সামনে বউটি থমকে দাঁড়ালো, কিন্তু স্নান করতে যাব কি না সে প্রশ্ন না করেই নেমে গেল। অর্থাৎ ওরা লক্ষ্য করেছে যে আমরা ওই দুর্ঘটনার পর আর সমুদ্রে স্নান করতে যাইনি। শুধু কি লক্ষ্য করেছে, হয়তো বলাবলি করেছে নিজেদের মধ্যে, হাসাহাসিও। বউটির ওপর অকারণেই চটে গেলাম আমি। থামলই যদি আমার চোখের সামনে, তাহলে একটাও কথা বলল না কেন? ভাবলাম আমিও আর কথা বলবো না ওর সঙ্গে, উত্তর দেব না কোনো প্রশ্নের। কিন্তু ওরা যখন স্নান সেরে ফিরছে, মুখোমুখি দেখা হয়ে গেল সিঁড়ির বাঁকে, আর কথার ফোয়ারা হয়ে উঠল বউটি। শুনেছেন, আজ আবার একজন ডুবে যাচ্ছিল, একটা বুড়ো, নুলিয়ারা গিয়ে বাঁচালো তাকে। শুনলাম গভর্নমেন্ট নাকি টাকা দেয় সেই জন্যে। সত্যি, নুলিয়ারা না থাকলে যে কি হতো। আর আজ কি সাংঘাতিক জোয়ার ছিল, দেখলেন না তো? অনর্গল কথা, অনেক কথা বলে গেল বউটি। আমি শুধু ম্লান হাসলাম একটু। আর বউটি চলে যেতেই আমি গৌতমকে বললাম, এই নুলিয়ারা নাকি টাকা পায় গভর্নমেন্টের কাছে, কেউ ডুবে গেলে বাঁচাবে বলে। কই, শুনিনি তো। গৌতম বললে। আমি বললাম, হ্যাঁ, ওপরতলার বউটি যে বললে, ওই সাজন্তী। দুপুরে শুয়ে শুয়ে আমি ওই কথাই ভাবছিলাম, আর আনমনে চুড়ি দুটো নিয়ে নাড়াচাড়া করছিলাম। চুড়ির প্যাটার্নটা দিদি পছন্দ করেছিল। দিদির কথা মনে পড়লেই আমার এত ভালো লাগে। দিদির মতো আমাকে বোধহয় আর কেউই ভালোবাসে না, গৌতমও নয়। বিয়ের যত ঝামেলা তো দিদিই মাথায় করে নিয়েছিল। বাজার করা, ডেকোরেটর ডাকা, শ্বশুরবাড়ির লোকেদের আদর আপ্যায়ন। বাবা বুড়ো মানুষ, কত দিক আর সামলাবেন। দাদাটা তো
আড্ডা আর হকি ক্রিকেট নিয়েই আছে। দিদি বিয়ের পর একটা উপদেশ শুধু দিয়েছিল, বলেছিল, দেখ নমি, গায়ের গয়নাগুলো বাবা যা দিয়েছেন তোকে আমাকে, এগুলো লোক দেখাবার জন্যে নয়, সাজগোজের জন্যেও নয়, এগুলোই আমাদের ব্যাংক, আমাদের ভবিষ্যৎ। খেয়ালের বশে এগুলো যেন বিক্রি করিস না, হাজার অভাব অনটন হলেও না। আচ্ছা, অভাব অনটন হলেও যা বিক্রি করতে নিষেধ করেছিল দিদি, তা যদি নুলিয়াটাকে দিয়ে দিই তাহলে কি দিদি রাগ করবে? দিয়ে অবশ্য দেব না, দিতে আমার নিজেরই তেমন ইচ্ছে এখন আর হচ্ছে না। কেন দেব? সাজন্তী যে বললে ওরা গভর্নমেন্টের কাছ থেকে টাকা পায়, ডুবন্ত মানুষ দেখলে তাকে বাঁচানো তো ওদের কাজ। তাছাড়া ডিঙ্গি করে কত মাছ ধরে আনে ওরা, বিক্রি করে। নেহাত গরিবও ওরা নয়, এক একজনকে স্নান করিয়ে দিতে 2 আনা করে নেয়, তাতে কম টাকা রোজগার হয় নাকি ওদের? আমি অবশ্য অকৃতজ্ঞ নই, নুলিয়াটা সত্যিই তো গৌতমকে বাঁচিয়ে দিয়েছে। ও না থাকলে আজ কি দশা হতো আমার, কোন মুখ নিয়ে বাড়ি ফিরতাম? তাছাড়া সারা জীবনটাই তো নষ্ট হয়ে যেত এই 22 বছর বয়সে। না না, নুলিয়াটাকে কিছু একটা দিতেই হবে। আংটিটা দিলে কেমন হয়? আমার তো অনেকগুলো আংটি, চেনা অচেনা অনেকেই তো আংটি দিয়েছে। মুক্ত বসানো যেটা, সেটা অবশ্য দেব না। আর জামাইবাবু যেটা দিয়েছে সেটা খুব সুন্দর দেখতে, ওটা রেখে দেবো। না রাখলে জামাইবাবু কি ভাববে যদি কোনোদিনও পড়তে বলে? ওটা দিয়েছি শুনলে জামাইবাবু খুব দুঃখ পাবে। জামাইবাবু সত্যি খুব ভালোবাসে আমাকে, খুব। এক এক সময় মনে হয় দিদিকেও যেন অত ভালোবাসে না। তা অবশ্য সত্যি নয়, বউয়ের চেয়ে কেউ কি আর শালিকে বেশি ভালোবাসতে পারে? মোটেই না। জামাইবাবুটা ভারী ফাজিল আর ভারী দুষ্টু, ও ইচ্ছে করেই অমন ভাব করে। আমি কি আর বুঝি না? দিদিকে রাগাবার জন্যই অমনি করে। রাগলে দিদিকে খুব সুন্দর দেখায় কি না? রাগলে দিদিকে যে খুব সুন্দর দেখায় আমি কিন্তু কোনোদিনও লক্ষ্য করিনি। গৌতমই প্রথম বলেছিল। সেই যে দিদির বাড়ি গিয়ে সব মিষ্টিগুলো খেতে পারেনি গৌতম, আর দিদি তাই রেগে গিয়েছিল। তারপরেই বলেছিল, বলেছিল, তোমার দিদি রেগে গেলে খুব সুন্দর দেখায় কিন্তু ওকে। গৌতম রেগে গেলে আমার মোটেই ভালো লাগে না। তাই 2 দিন পরে যাবার আগের দিন বিকেলে ও যখন রুক্ষ গলায় বললে, জিনিসপত্র গোছগাছ করছি না কেন, তখন আমার খুব খারাপ লেগেছিল। কই, বিয়ের পর থেকে একটা দিনও তো অমনভাবে কথা বলেনি ও, হঠাৎ এমন রাগ রাগ ভাব কেন? আসলে ও বোধহয় ভেবেছিল আমার ফিরে যেতে ইচ্ছে নেই, আর ও তখন পালাবার জন্য অধীর। প্রতি মুহূর্তে বেচারার মনে অদ্ভুত এক লজ্জা, সমুদ্রে ডুবে যাচ্ছিল কিনা লোকটা। ভাবলে আমার নিজের হাসি পায়। সত্যি কি কাণ্ডটাই না করলো গৌতম। বড় যা বলেছিল হানিমুন করে আসতে, ভালো হানিমুনই হলো বটে, কিন্তু সারাটা বিকেল, সারাটা সন্ধে কেমন গম্ভীর গম্ভীর ভাব, সারা মুখ যেন থমথম করছে গৌতমের। অপ্রয়োজনে একটা কথাও যেন বলতে নারাজ। ওর এই মুখের ভাব দেখে কথাটা বলতে সাহস হলো না, অথচ ওকে না বলে তো আংটিটা দেওয়া যায় না। ভাবলাম, থাক, কাল সকালে নিশ্চয়ই মনটা ভালো থাকবে ওর, তখনই বলবো। আর নুলিয়াটাও তো কাল সকালেই আসবে, তখনই দেওয়া যাবে গৌতমকে জিজ্ঞেস করে। গৌতমকে জিজ্ঞেস করে আংটিটা দিতাম ঠিকই, আর গৌতম নিশ্চয়ই আপত্তি করতো না। কিন্তু পরের দিন সকালে যে এত তাড়াহুড়ো হবে আমি কি চাই জানতাম? সকালে ঘুম থেকে উঠতে এমনিতেই দেরি হয়ে গেল। অ্যালার্ম দিয়ে রেখেছিলাম টাইম পিসে, কিন্তু অ্যালার্মের দম দিয়ে রাখতেই ভুলে গিয়েছিলাম, তাই সেটাও বাজেনি, ঘুমও ভাঙেনি। যখন ঘুম ভাঙল তখন আর 1 ঘন্টাও সময় নেই।
গৌতম চা খেয়ে চলে গেল হোটেলের হিসাব মেটাতে। ফিরে এসে বিছানাপত্তর গোছগাছ করতে লেগে গেলাম দুজনে। সংসার ছড়িয়ে নিশ্চিন্ত হয়ে বসেছিলাম একদিন। টুকিটাকি জিনিসপত্রগুলি তো নেহাত কম ছিল না। আগের দিন কিছু কিছু বাঁধা সাধা হয়েই ছিল, কিন্তু চিরুনি, টুথব্রাশ, পাউডার, দাড়ি কামানোর সরঞ্জাম সব গুছিয়ে নিতে সময় লাগলো। আর এইসব করতে গিয়ে নুলিয়াটার কথা ভুলেই গিয়েছিলাম। বাক্স, বেডিং সব রিক্সায় তুলে সবে রিক্সাওয়ালা প্যাডেলে পা দিয়েছে, অমনি দেখি কি নুলিয়াটা আসছে সামনের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে। রিক্সা চলতে শুরু করেছে তখন। আমাদের দেখতে পেয়ে একমুখ খুশির হাসি হাসলো নুলিয়াটা। সেলাম করলো বোধহয় বকশিসের লোভেই। ছি ছি, একেবারেই ভুলে গিয়েছিলাম ওর কথা। এত খারাপ লাগলো আমার। রিক্সাওয়ালাকে থামতে বললাম। গৌতমকে বললাম, এই দেখো তো তোমার ব্যাগটা, ওকে বকশিসটা দেওয়া হয়নি। গৌতম বললে, টাকা তো তোমার বটুয়াতে। তাই তো, খেয়ালই ছিল না। আমার হাতেই তো বটুয়াটা। লাল ভেলভেটের ওপর সুন্দর নকশা করা বটুয়াটা এখানেই কিনেছি। মন্দিরে যেদিন গিয়েছিলাম সেই পান্ডার ছড়িদারটার সঙ্গে সেদিন। বটুয়া খুলে দেখলাম 10 টাকার নোটই 4-5খানা, খুচরো মাত্র 2টি টাকা আর কয়েকানা পয়সা। কি করি, স্টেশনে পৌঁছেই তো রিক্সার ভাড়া দিতে হবে, কুলির পয়সা দিতে হবে, সব খুচরোগুলো তো আর দিয়ে দেওয়া যায় না। তাই একটা 1 টাকার নোট বের করে নুলিয়াটার হাতে দিলাম। ও খুশি হয়ে সেলাম করলে, হাসলো, বললে, ফিরে আসবেন বাবু, সেলাম দিদি। সেলাম জানিয়ে চলে গেল লোকটা। আর আমার এত ভালো লাগলো তাকে, এত ভালো। ফিরে এসেই বড়জাকে বললাম, জানেন দিদি, নুলিয়াগুলো এত ভালো মানুষ, এমন চমৎকার। বড়জা হাসলো, বললে, দেখিস নতুন, এত ভালো ভালো বলিস না, ঠাকুরপোর আবার হিংসে হবে। আমি হেসে ফেললাম। তারপর বললাম, ওমা, আসল কাণ্ডটার কথাই তো বলিনি, রীতিমতো একটা কাণ্ড। কি কাণ্ড? চোখ কপালে তুলল বড়জা। আমি বললাম, আপনার ঠাকুরপো আর একটু হলেই তো ডুবে যেত, একটা নুলিয়া দেখতে পেয়েই সাঁতরে গিয়ে বাঁচালো। লোকটা নিজেই দেখতে পেয়েছিল। ওরা তো সমুদ্রে চান করাতে 2 আনা করে নেয়। আমি আসবার সময় কিন্তু 1 টাকাই বকশিস দিয়ে এসেছি। বলতে বলতে হঠাৎ কেন জানি না একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। সেদিনের সেই আতঙ্কের দৃশ্যটুকু চোখের সামনে ভেসে উঠেছিল। বড়জা কি যেন বললে, আর আমার তন্ময়তা ভেঙে গেল। ভাবলাম, সত্যি কি বালা দুটো দেব বলেছিলাম নুলিয়াটাকে? বোধহয় না। সে সময় আমার কি মাথার ঠিক ছিল? কি বলেছি, কি করেছি, তা কি আর আমিই জানি? না না, বালা টালার কথা নিশ্চয়ই বলিনি। তাছাড়া আমার বলা কওয়ার জন্য কি অপেক্ষা করেছিল নাকি নুলিয়াটা? কক্ষনো না। আমি বলার আগেই হয়তো নুলিয়াটা দেখতে পেয়েছিল, দেখতে পেয়েই সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছিল। কেউ ডুবে গেলে বাঁচানো তো ওদের কাজ।